এক জামানার কথা। একটা খুব সুন্দর রাজ্যে ছিল, যার নাম ছিল রতনপুর। সেই রাজ্যে দূর দূরান্ত পর্যন্ত সবুজ ফসলের ক্ষেত, ঘন জঙ্গল আর সুন্দর মহল ছিল। সেই রাজ্যের রাজা মহারাজ বিক্রম সিং খুব ধনী আর শক্তিশালী ছিলেন। তার কাছে শত শত একর জমি ছিল আর হাজার হাজার চাকর তার মহলে কাজ করত। মহারাজ বিক্রম সিংয়ের রানী মারা যাওয়ার 4 বছর হয়ে গেছে। তাদের একটা ছেলে ছিল, যে অন্য রাজ্যে পড়াশোনা করতে গিয়েছিল। সে মাসে 1-2 বার বাড়ি আসত। মহারাজের একটা মেয়েও ছিল, যার নাম ছিল রাজকুমারী মানবী। তার বিয়ে হয়ে গেছে এবং সে তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকত। রানী চলে যাওয়ার পর মহারাজ বিক্রম সিং দ্বিতীয় বিয়ে করেননি। তিনি একাই নিজের জীবন কাটাতে লাগলেন। মাঝে মাঝে তিনি ছেলের সঙ্গে দেখা করতে অন্য রাজ্যে চলে যেতেন, আর বেশিরভাগ সময় নিজের মহলেই থাকতেন। মহলে তার সব কিছু ছিল, কিন্তু মনে সব সময় একটা শূন্যতা থাকত। একদিনের কথা, মহারাজ নিজের একটা চাকরের সঙ্গে ক্ষেত দেখতে বেরোলেন। রাস্তায় কৃষকদের ছোট ছোট মাটির ঘর ছিল। হঠাৎ মহারাজের চোখ একটা ঘরের দরজায় পড়ল। সেখান থেকে একটা খুব সুন্দর মেয়ে বেরুচ্ছিল। তার মাথায় পানি ভরার জন্য মাটির ঘটি ছিল। মহারাজের চোখ সেই মেয়েটির ওপর আটকে গেল। সে ছিল একটা পূর্ণ যুবতী মেয়ে। তার কালো কালো চোখ, লাল ঠোঁট আর দুধের মতো ফর্সা মুখ। মেয়েটি খুব সুন্দর লাগছিল। মহারাজের মন চাইল তিনি তাকে দেখতেই থাকেন। যখন মেয়েটি কাছে এলো, তখন মহারাজ ভালো করে দেখলেন। মেয়েটির কাপড় পুরনো ছিল, কিন্তু তার দুধের মতো ফর্সা রং কাপড়ের ভেতর থেকে ঝলকাচ্ছিল। মেয়েটি মহারাজকে দেখে হাত জোড়ে প্রণাম করল এবং এগিয়ে চলে গেল। মহারাজ সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকলেন। সেদিন মহারাজ খেতে যাওয়ার ইচ্ছে ছেড়ে দিয়ে চাকরের সঙ্গে মহলে ফিরে এলেন। পুরো রাস্তায় মহারাজের মনে সেই সুন্দরী মেয়েটির ছবি ঘুরছিল। বারবার তার মুখ তার চোখের সামনে আসছিল। শেষে মহারাজ আর ধৈর্য রাখতে পারলেন না এবং চাকরকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটিকে? চাকর বলল যে, মহারাজ, ওই মেয়েটি আপনারই চাকর রামদিনের বউ। তার নাম কমলা। মাত্র 20 দিন আগে তার বিয়ে হয়েছে। মহারাজ চাকরকে ফিরিয়ে দিলেন এবং নিজের ঘরে গিয়ে ভাবতে লাগলেন। তার মনে বারবার কমলার মুখ আসছিল। তার সৌন্দর্য, তার নিষ্পাপ ভাব, সব কিছু মহারাজের হৃদয়ে বাসা বেঁধে গিয়েছিল। মহারাজের ধৈর্য শেষ হয়ে গেল। তিনি যে করেই হোক ওই মেয়েকে পেতে চাইলেন। সন্ধ্যায় মহারাজ রামদিনকে মহলে ডাকলেন। মহারাজ রামদিনকে বললেন যে পাশের রাজ্যে তার ছোট ভাই থাকেন, তাকে আম আর দেশি ঘি পাঠাতে হবে, সঙ্গে কিছু টাকাও পাঠাতে হবে। মহারাজ রামদিনকে বললেন, তুমি একজন সৎ ও বিশ্বস্ত চাকর, তাই এই কাজ তোমাকে দিচ্ছি। এসব জিনিস আর টাকা আমার ছোট ভাইকে দিয়ে এসো এবং ফেরত আসার সময় মধু নিয়ে আসবে। এসব ছিল মহারাজের একটা চাল। আসলে তিনি রামদিনকে বাড়ি থেকে দূরে পাঠাতে চাইছিলেন, যাতে নিজে তার বাড়ি গিয়ে তার বউ কমলার সঙ্গে দেখা করতে পারেন। রামদিন সব জিনিস আর টাকা নিয়ে বাড়ি এলো। সে তার বউ কমলাকে বলল যে কাল সকালে তাকে অন্য রাজ্যে যেতে হবে। এসব জিনিস আর টাকা ভালো করে রেখে দাও। পরের সকালে রামদিন খেয়ে দিয়ে দরকারি জিনিস নিয়ে যাত্রা শুরু করল। অন্যদিকে মহারাজ খুব অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন। তিনি তাড়াতাড়ি কমলার কাছে পৌঁছতে চাইছিলেন। মহারাজ ভালো ভালো কাপড় পরলেন, আতর মাখলেন এবং নিজের লাল রুমাল হাতে নিলেন, যেটা তিনি সব সময় সঙ্গে রাখতেন। মহারাজ একাই মহল থেকে বেরোলেন। চাকর সঙ্গে যেতে চাইলে মহারাজ মানা করলেন যে তিনি একটু ঘুরে শীঘ্রই ফিরে আসবেন। মহারাজ রামদিনের বাড়ি পৌঁছে দরজায় খটখট করলেন, কিন্তু কেউ দরজায় এলো না। মহারাজ জানতেন যে রামদিন তো বাড়ি থেকে চলে গেছে, কিন্তু তার বউ কমলা বাড়িতেই থাকবে। তিনি দরজায় হালকা চাপ দিতেই দরজা খুলে গেল। ঘরে কেউ দেখা যাচ্ছিল না। হঠাৎ স্নানের জায়গা থেকে পানি পড়ার শব্দ এলো। তিনি বুঝলেন কমলা স্নান করছে। তিনি এগোলেন, আবার হঠাৎ ভেবে থেমে গেলেন, যদি মেয়েটি রাগ করে। মহারাজ সেখানেই তার জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর কমলা স্নান করে বেরোল। তার চুল খোলা ছিল এবং পাতলা কাপড়ে তার ফর্সা শরীর দেখা যাচ্ছিল। এটা দেখে মহারাজের হৃদয় দ্রুত ধড়কাতে লাগল। কমলা হঠাৎ সামনে মহারাজকে দেখে ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ অন্য ঘরে চলে গেল এবং ঠিকঠাক কাপড় পরে চাদর ওড়না নিয়ে ফিরে এলো। কমলা মহারাজকে প্রণাম করল এবং বলল, মহারাজ, আজ আপনি আমাদের গরিব ঘরে কিভাবে এলেন? আপনাকে বসার মতো কোনো ভালো জায়গাও আমাদের নেই। মহারাজ হেসে একটা পুরনো খাটিয়ায় বসে পড়লেন। কমলা মহারাজের জন্য লস্যি নিয়ে এলো। মহারাজ লস্যি খেয়ে বললেন,
তোমাকে তো জানা আছে যে রামদিন আমাদের চাকর আর আমি এই রাজ্যের রাজা। কমলা বলল, হ্যাঁ মহারাজ, আমি সব জানি, কিন্তু আপনি এখনও বলেননি যে এখানে কেন এসেছেন। কমলার মহারাজের চোখ ভালো লাগছিল না। মহারাজ বললেন, এই সুন্দরী মেয়ে আমি তোমাকে নিজের করতে চাই, তুমি আমার হয়ে যাও। তোমার এই গরিব স্বামীর কাছে কি আছে? তুমি তার যোগ্য ন। তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব, শুধু তুমি আমার হয়ে যাও। এই বলতে বলতে মহারাজ কমলার নরম ও সূক্ষ্ম হাত ধরে নিজের দিকে টানলেন। কমলা একটা চিৎকার করে হ্যাঁচকা টানে হাত ছাড়িয়ে নিল। সে বলল, মহারাজ, আপনি এটা কি করছেন? আপনি আমার ইজ্জতের ওপর হাত দিচ্ছেন, ভগবানকে ভয় করুন। এর আগেই মহারাজ কিছু বলতে পারেন, বাইরে থেকে রামদিনের আওয়াজ এলো। মহারাজ আর কমলা দুজনেই ঘাবড়ে গেলেন। মহারাজ বললেন, এই মেয়ে, যদি তুমি তোমার স্বামীকে কিছু বলো তাহলে আমি তাকে বলবো যে তুমি নিজেই আমাকে এখানে ডেকেছিলে। কমলা ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি মহারাজকে কাঠের আলমারির পেছনে লুকিয়ে দিল এবং নিজে বাইরে চলে গেল। রামদিন জিজ্ঞেস করল, তুমি কোথায় ছিলে? আমি এতক্ষণ ডাকছি। কমলা বলল, আমি কাপড় বদলাচ্ছিলাম, কিন্তু তুমি বলো এত তাড়াতাড়ি ফিরে এলে কি করে? রামদিন বলল, মহারাজ যে জিনিস দিয়েছিলেন তার মধ্যে একটা জিনিস বাড়িতেই ভুলে গিয়েছিলাম, আধা রাস্তায় মনে পড়ায় সেটা নিতে ফিরে এসেছি। রামদিন সোজা ঘরের ভেতর গেল। যখন জিনিস তুলছিল তখন তার চোখ পড়ল খাটিয়ার নিচে পড়ে থাকা সেই লাল রুমালের উপর। সেই লাল রুমাল ছিল মহারাজের। কমলার হাত টানার সময় রুমালটা মহারাজের হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। রামদিন রুমাল দেখে চিনতে পারল, তার সব কথা বুঝতে বাকি রইল না। কিন্তু সে কিছু না বলে চুপচাপ জিনিস নিয়ে আবার যাত্রা শুরু করল। রামদিনের মনে ঝড় উঠছিল, কিন্তু সে কিছু বলল না। রামদিন চলে যাওয়ার পর মহারাজ আলমারির পেছন থেকে বেরোলেন এবং নিজের রুমাল তুলে নিলেন। তিনি জানতেন না যে রুমালটা রামদিন দেখে ফেলে। মহারাজ বললেন, এই সুন্দরী মেয়ে, আমার কথা ভেবে দেখো, এখন আমি যাচ্ছি। কমলা বলল, মহারাজ, মনে রাখবেন, শের যতই খিদায় থাকুক সে কখনো কুকুরের মাংস খায় না, মালিক কখনো নিজের কুকুরের বাসনে দুধ খায় না। মহারাজ মনে রাখবেন, যেমন করবে তেমন ভরবে। কমলার এই কথা শুনে মহারাজের খুব রাগ হল এবং তিনি সেখান থেকে চলে গেলেন। মহারাজ নিজের অপমানে আগুনের মতো জ্বলছিলেন। তিনি ভাবলেন, অন্য উপায়ে হলেও ওই মেয়েকে অবশ্যই পাবেন। মহারাজ একটা সুন্দর সোনার হার নিজের একটা দাসীকে দিয়ে বললেন, রামদিনের বাড়ি যাও এবং কোনো ছুতোয় হারটা বালিশের ভেতর লুকিয়ে দাও। দাসী তাই করল। সে রামদিনের বাড়ি গিয়ে কমলার কাছে পানি চাইল। কমলা পানি আনতে গেলে দাসী হারটা বালিশের ভেতর লুকিয়ে দিল। পরের দিন রামদিন যখন ফিরে এলো এবং মহারাজের কাছে জিনিস দিতে গেল, মহারাজ রাগতভাবে বললেন, রামদিন থামো, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। মহারাজ বললেন, আমাদের মহলের একটা খানদানি সোনার হার হারিয়ে গেছে। আমি মহলের সব চাকরদের বাড়িতে তল্লাশি করিয়েছি, কিন্তু পাওয়া যায়নি, শুধু তোমার বাড়ি বাকি আছে। আমি ভেবেছিলাম তুমি এলে তোমার বাড়িতেও তল্লাশি করাবো। রামদিন যে আগে থেকেই লাল রুমালের জন্য অস্থির ছিল, মহারাজের এই কথা শুনে আরও দুঃখ পেল। রামদিন বলল, ঠিক আছে মহারাজ, আপনি আমার বাড়িতে তল্লাশি করিয়ে নিজের মন শান্ত করুন। মহারাজ সেই দাসীকে যে হার লুকিয়েছিল এবং আরও দুজন চাকরকে রামদিনের বাড়িতে তল্লাশির জন্য পাঠালেন। তল্লাশির সময় দাসী বালিশের ভেতর থেকে হার বের করে বলল, হার পাওয়া গেছে, এই রামদিন চুরি করে এখানে লুকিয়েছিল। মহারাজের চাকররা রামদিনকে ধরে মহারাজের কাছে নিয়ে গেল। মহারাজ বললেন, রামদিন, আমি তোমার ওপর খুব ভরসা করতাম, কিন্তু তুমি ধোঁকা দিয়েছ। এখন তোমাকে শাস্তি পেতে হবে। মহারাজের আদেশে রামদিনকে তেখানায় বন্দী করে দেওয়া হল। মহারাজ নিজের পরিকল্পনার সাফল্যে খুব খুশি হলেন। এখন তিনি স্বাধীন, ওই মেয়ের সঙ্গে যা ইচ্ছে করতে পারবেন। পরের দিনই মহারাজ নিজের নোংরা মতলব পূরণ করতে রামদিনের বাড়ি পৌঁছে গেলেন। কমলা স্বামীর দুঃখে বসে কাঁদছিল। মহারাজ তার পাশে বসলেন। মহারাজ বললেন, এই সুন্দরী মেয়ে, এখনও তোমার কাছে সময় আছে। আমি যা বলছি মেনে নাও। তোমার এই সুন্দর শরীর আমার হাতে সঁপে দাও, তারপর তুমি যা চাইবে তাই দেব। এই বলতে বলতে মহারাজ কমলার চুলে হাত বুলাতে লাগলেন। কমলা হ্যাঁচকা টানে উঠে দাঁড়াল। সে জোরে চিৎকার করে বলল, আমি জানি তুমি তোমার কামনার আগুন নেভাতে মিথ্যে অপবাদ দিয়েছ, কিন্তু তুমি যা খুশি করো, আমি কখনো তোমার কথা মানব না। মহারাজ উঠে দাঁড়ালেন এবং এগিয়ে গিয়ে কমলাকে বাহুতে তুলে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কমলা চেঁচাতে লাগল। তার আওয়াজ আশপাশের বাড়িতে গিয়ে পৌঁছতে লাগল। মহারাজ ঘাবড়ে গেলেন। তিনি বললেন, চুপ করো।
কমলা বলল, মহারাজ, আমি আবার বলছি, শের যতই খিদেই থাকুক সে কখনো নিজের কুকুরের বাসনে মুখ দেয় না। মহারাজ মনে রাখবে, আজ তুমি যা করছো কাল তেমনই তোমার সঙ্গেও হবে। কমলার চিৎকার শুনে গ্রামের লোকজন রামদিনের বাড়ির দরজায় ধাক্কা দিতে লাগল। মহারাজ ভয় পেয়ে অন্য দরজা দিয়ে বেরিয়ে মহলের দিকে চলে গেলেন। কমলা দরজা খুলতেই বাইরে গ্রামের মেয়ে আর পুরুষ দাঁড়িয়েছিল। তারা জিজ্ঞেস করল, বেটি, কি হয়েছে? তোর চিৎকারের আওয়াজ এসেছিল। কমলা বলল, কিছু না, ঘরে সাপ ঢুকেছিল, কিন্তু আমি তাড়িয়ে দিয়েছি। অন্যদিকে মহারাজ মহলে পৌঁছে গেলেন। আবারও মহারাজ নিজের অপমানে আগুনের মতো জ্বলছিলেন। মহারাজ যেভাবেই হোক ওই মেয়েকে নিজের কাছে চাইছিলেন এবং নোংরা মতলব পূরণ করতে চাইছিলেন। মহারাজ চাকরদের আদেশ দিলেন, রামদিনকে কারাগার থেকে বের করে নিয়ে এসো। রামদিনকে মহারাজের সামনে হাজির করা হল। মহারাজ বললেন, রামদিন, আমাকে মাফ করে দাও, এতে আমার কোনো দোষ নেই। এসব কিছু তোমার বউয়ের বলার কারণে করেছি। তুমি গরিব, সে তোমাকে পছন্দ করে না। সে আমাকে তোমার অনুপস্থিতিতে তোমার বাড়ি ডেকেছিল, আর এই সোনার হার উপহার হিসাবে আমার কাছে চেয়েছিল। আর এই পরিকল্পনাও তোমার বউয়েরই ছিল যে তোমার ওপর হার চুরির অপবাদ দিয়ে তোমাকে বন্দী করা হবে। তারপর আমি আর তোমার বউ স্বাধীনভাবে একে অপরের সঙ্গে মিলিত হতে পারব। মহারাজ বললেন, রামদিন, তুমি এখন মুক্ত, এখন যেতে পারো। মহারাজের কথাগুলো রামদিনের আহত হৃদয়ে লবণের মতো লাগছিল। রামদিন অস্থির হয়ে মাথা নিচু করে বাড়ি পৌঁছল এবং বউ কমলাকে বলল, তোমার কাপড় আর দরকারি জিনিস বাঁধো, আমরা তোমার মা বাবার বাড়ি যাচ্ছি। রামদিন আর কমলা রওনা হয়ে গেল। রামদিন কমলাকে তার মা বাবার বাড়ি রেখে ফিরে এলো। কয়েক মাস কেটে গেল। রামদিন না বউয়ের সঙ্গে দেখা করতে গেল, না তাকে বাড়ি ফিরিয়ে আনতে গেল। যখন অনেক মাস কেটে গেল তখন কমলা ও তার ভাইয়েরা গ্রামের ন্যায়াধীশের আদালতে রামদিনের বিরুদ্ধে মামলা করল। কমলা সঙ্গে মহারাজের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করল। একটা দিন ঠিক হল। সেদিন ন্যায়াধীশ রামদিন, কমলা, তার ভাইদের এবং মহারাজকে নিজের সামনে হাজির হওয়ার আদেশ দিলেন। রামদিন, কমলা, তার ভাইয়েরা এবং মহারাজ ন্যায়াধীশের সামনে হাজির হল। ন্যায়াধীশ প্রথমে কমলার ভাইদের সঙ্গে কথা বলতে লাগলেন এবং বললেন, তোমরা কি বলতে চাও? কমলার ভাইরা বলল, ন্যায়াধীশজি, আমরা রামদিনকে একটা সবুজ ফুল ও ফলে ভরা সুন্দর বাগান দিয়েছিলাম, কিন্তু রামদিন সেই বাগানের ফুল ছিঁড়ে ফেলেছে, সব ফল খেয়ে ফেলেছে এবং বাগানটা উজাড় করে আমাদের হাতে দিয়ে দিয়েছে। ন্যায়াধীশ রামদিনের দিকে তাকিয়ে বললেন, রামদিন, তুমি কি বলতে চাও? রামদিন বলল, ন্যায়াধীশজি, নিশ্চয়ই আমাকে একটা সুন্দর বাগান দেওয়া হয়েছিল। আমি সেই বাগানের খুব যত্ন নিয়েছিলাম, সেই বাগানের ফুল ও ফলের খুব দেখভাল করেছিলাম। কিন্তু একদিন আমার অনুপস্থিতিতে দেখলাম সেই বাগানে কোনো অজানা লোক ঘুরছে এবং আমার বাগানটা নষ্ট করছে। তাই আমি সেই বাগানে যাওয়া বন্ধ করে দিলাম এবং বাগানটা ফেরত দিয়ে দিলাম। ন্যায়াধীশ কমলার দিকে তাকিয়ে বললেন, বেটি, তুমি বলো, তুমি মহারাজের ওপর যে অভিযোগ করেছ তার কোনো প্রমাণ আছে? কমলা বলল, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু ভগবান সাক্ষী যে আমি যা বলেছি তা সত্যি। ন্যায়াধীশ বললেন, যদি তোমার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে তুমি একটা অভিযোগ করেছ যার জন্য তোমাকে শাস্তি হতে পারে। এর আগেই কমলা কিছু বলতে পারে, হঠাৎ ন্যায়াধীশের ঘরের দরজা খুলে গেল। একটা সুন্দর ছেলে এবং একটা মেয়ে যে নিজের মুখ পুরোপুরি ঘোমটা দিয়ে ঢেকে রেখেছিল এবং কাঁদছিল ঘরের ভেতর ঢুকল। ন্যায়াধীশ জিজ্ঞেস করলেন, তোমরা কারা এবং এভাবে হঠাৎ ভেতরে ঢুকলে কি করে? ন্যায়াধীশের চাকর বলল, ন্যায়াধীশজি, এই মেয়েটি বিবাহিত এবং এর সঙ্গে এর প্রেমিক আছে। এই ছেলে ও মেয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক। এই মেয়েটি স্বামীর অনুপস্থিতিতে এই ছেলের সঙ্গে মিলিত হচ্ছিল। এই মেয়েটির স্বামী দুজনকে এমন নোংরা অবস্থায় ধরে ফেলেছে যখন এই মেয়েটি স্বামীর অনুপস্থিতিতে ছেলেটির সঙ্গে একে অপরের বাহুতে ছিল। এই মেয়েটির স্বামী দুজনকে ধরে আপনার আদালতে হাজির করে চলে গেছে। ন্যায়াধীশ ছেলে ও মেয়েকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যি? ছেলেটি বলল, ন্যায়াধীশজি, এটা সত্যি, আমি লজ্জিত, কিন্তু আমার মনে পাপ চেপে বসেছিল। এই মেয়েটি আমাকে নিজের দিকে টেনেছে এবং আমি এর দিকে টানা পড়েছিলাম। এই মেয়েটি স্বামীর অনুপস্থিতিতে জানালা থেকে আমাকে ইশারা করত। ন্যায়াধীশ মেয়েটিকে বললেন, মেয়ে, তুমি কে, তোমার নাম কি, আর তুমি কোন রাজ্যের? মেয়েটি বলল, আমার নাম রাজকুমারী মানবী এবং আমি পাশের রাজ্যের মহারাজ বিক্রম সিংহের মেয়ে। আদালতে উপস্থিত মহারাজ, যার বিরুদ্ধে কমলা মামলা করেছিল, কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে উঠলেন। তিনি এগিয়ে গিয়ে মেয়েটির মুখ থেকে ঘোমটা সরালেন।
তখন মহারাজ এবং তার মেয়ে দুজনেই একে অপরকে দেখে হতবাক হয়ে গেলেন। দুজনেই লজ্জায় মাথা নিচু করে ফেললেন। মহারাজ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি মাথা মাটিতে ঠুকে মারছিলেন, দু হাতে নিজের মাথা পিটছিলেন। তিনি গোঙাতে গোঙাতে শিশুদের মতো কাঁদতে লাগলেন। ন্যায়াধীশ জিজ্ঞেস করলেন, মহারাজ কি হল? মহারাজ মাথা তুললেন, তার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি বললেন, ন্যায়াধীশজি, আপনার আদালতে যে অপরাধী মেয়েটি দাঁড়িয়ে আছে সে আমারই মেয়ে, এবং আমার কমলার সেই কথা মনে পড়ছে যে, মহারাজ মনে রাখবেন, যেমন করবে তেমনই ভরবে। ওদিকে আমি রামদিনের বউ কমলাকে পাওয়ার চেষ্টা করছিলাম, এদিকে আমার নিজের মেয়ের ইজ্জতের ওপর কেউ হাত দিয়ে বসে আছে। মহারাজ বললেন, ন্যায়াধীশজি, রামদিন ও তার বউ কমলার সঙ্গে যা কিছু হয়েছে সব আমারই নোংরা মতলব, আর কমলা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা পুরোপুরি সত্যি। মহারাজ রামদিনকে বললেন, রামদিন, এতে কোনো সন্দেহ নেই যে তোমার অনুপস্থিতিতে তোমার সুন্দর বাগানে কোনো অজানা লোক ঢুকে পড়েছিল। কিন্তু আমি কসম খেয়ে বলছি, বিশ্বাস করো, তোমার সুন্দর বাগানের চারপাশে যে মজবুত ইজ্জত ও বিশ্বস্ততার দেওয়াল ছিল তা সেই অজানা লোক পেরোতে পারেনি। তোমার বাগান নষ্ট করতে পারেনি, সে তোমার বাগানের ফুল ছিঁড়তে পারেনি এবং ফল খেতে পারেনি। রামদিন, তোমার বাগান আগের মতোই পরিচ্ছন্ন ও পবিত্র আছে, তুমি নির্ভয়ে নিজের বাগানে যেতে পারো। মহারাজ বললেন, ন্যায়াধীশজি, রামদিনের ওপর চুরির অপবাদ থেকে শুরু করে এই দম্পতির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা এবং কমলার ইজ্জতের ওপর হাত দেবার চেষ্টা সব আমি করেছি, আর আমি শাস্তির জন্য তৈরি। ন্যায়াধীশ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে রাগ এবং তৃপ্তি দুটোই ছিল। তিনি বললেন, আমি মহারাজকে তার রাজার পদ থেকে অপসারণের আদেশ দিচ্ছি। মহারাজকে তার করা নোংরা অপরাধের জন্য পুরো রাজ্যের সামনে 3 দিন প্রতিদিন 80টি করে বেত মারার শাস্তি দিচ্ছি। মহারাজের মেয়ে রাজকুমারী মানবী এবং সেই ছেলেকে কারাগারে বন্দী করার আদেশ দিচ্ছি। ন্যায়াধীশ বললেন, এই মেয়ে কমলার বলা কথাগুলো মাথায় গেঁথে রাখো। যখন তুমি কারো মা বোন মেয়ের ইজ্জতের ওপর হাত দেওয়ার কথা ভাববে, ঠিক তখনই অন্য কেউ তোমার মা বোন বা মেয়ের ইজ্জতের ওপর হাত দিয়ে বসে থাকবে। এটা এমন একটা ঋণ যা তোমাকে একদিন না একদিন শোধ করতেই হবে। রামদিন আর কমলা একে অপরের দিকে তাকালো। রামদিনের চোখে অনুতাপ ছিল আর কমলার চোখে জল। রামদিন এগিয়ে গিয়ে কমলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে বলল, কমলা, আমাকে মাফ করে দাও, আমি তোমার ওপর সন্দেহ করেছিলাম। আমি জানতাম তুমি পবিত্র, কিন্তু তবুও তোমার সঙ্গে অন্যায় করেছি। কমলা রামদিনের হাত ধরে তাকে তুলল। সে বলল, যা হয়েছে হয়েছে, এখন আমরা আবার নতুন করে জীবন শুরু করব। ন্যায়াধীশ রামদিন ও কমলাকে আশীর্বাদ করলেন। মহারাজকে চাকররা ধরে নিয়ে গেল। তার মেয়ে রাজকুমারী মানবী এবং সেই ছেলেকেও কারাগারে নিয়ে যাওয়া হলো। পরের দিন থেকে পুরো রাজ্যে মহারাজের শাস্তি শুরু হলো। টানা 3 দিন প্রতিদিন 80টি করে বেত মারা হলো মহারাজকে। পুরো রাজ্য দেখছিল কিভাবে একজন রাজা নিজের নোংরা কাজে শাস্তি ভোগ করছে। সবাই কমলার সাহস ও হিম্মতের প্রশংসা করছিল। 3 দিন পর মহারাজের শাস্তি শেষ হলো। তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হলো। মহারাজ নিজের কর্মের শাস্তি ভোগ করতে করতে রাজ্য ছেড়ে চলে গেলেন। তার ভুলের এতদিনে বোধোদয় হয়েছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে রামদিন ও কমলা নিজেদের বাড়ি ফিরে এলো। রামদিন নিজের বউয়ের কাছে মাফ চাইল এবং প্রতিজ্ঞা করল যে আর কখনো তার ওপর সন্দেহ করবে না। কমলাও রামদিনকে মাফ করে দিল। দুজনে আবার সুখে শান্তিতে জীবন শুরু করল। কয়েক মাস পর রাজ্যের নতুন রাজার নির্বাচন হল। মহারাজ বিক্রম সিংয়ের ছেলে, যে অন্য রাজ্যে পড়াশোনা করছিল, সে ফিরে এলো এবং তাকে রাজ্যের নতুন রাজা বানানো হলো। সে বাবার ভুল থেকে শিক্ষা নিয়ে একজন ভালো ও ন্যায়পরায়ণ রাজা হল। রামদিন ও কমলার জীবনে আবার সুখ ফিরে এলো। তাদের ঘরে শিশুদের কলকাকুলি গুঞ্জরিত হতে লাগল। পুরো গ্রাম তাদের সুখে শরিক হল। কমলার বীরত্বের গল্প পুরো রাজ্যে বিখ্যাত হয়ে গেল। লোকে নিজেদের মেয়েদের কমলার গল্প শোনাত এবং বলত যে ইজ্জত ও সত্যের চেয়ে বড় কোনো ধন নেই। মহারাজ বিক্রম সিংয়ের মেয়ে রাজকুমারী মানবী এবং সেই ছেলেকে অনেক বছর জেলে থাকতে হল। যখন তারা জেল থেকে বেরোল, তখন তাদের ভুলের এতদিনে বোধোদয় হয়েছিল।